হাসপাতালের আলো মলান, সময় রাত 12টা। তাজদারের অস্ত্রোপচার শেষ, কিন্তু চিকিৎসকরা একে অপরের দিকে তাকাচ্ছিল, চোখে উদ্বেগ ও অবসাদ নিয়ে। রেজাল্ট এখনও সন্তোষজনক নয়। মহিষের আঘাত কানে, গলায় আর বুকে এমন মারাত্মকভাবে প্রবেশ করেছে যে চিকিৎসকরাও ভড়কে গেছে। রক্তপাত থেমেছে, কিন্তু অসহায় দেহের কাঁপুনি রোগীর পরিবারের কাছে সহ্য করার মতো না। বাইরের সবাই অপেক্ষামান। সাইনা মাথা ফেলে রেখেছে তার বড় বোনের কাঁধে। কিছুক্ষণ আগে এসে বমি করেছিল, এখনো পর্যন্ত কিছু খায়নি। ধরতে গেলে আজ সারাদিন সে খালি পেটে খেয়েছে আর তারপর বমি করেছে। তাজদারের মামারা বলছিল ওকে বাড়ি পাঠিয়ে দিতে, ও অসুস্থ হয়ে পড়লে সমস্যা। এত দুশ্চিন্তা নেওয়াটা ঠিক না, কিন্তু সাইনা যেতে চাইছিল না। আনিসও বলল ও থাকুক, অস্ত্রোপচার শেষে চলে যাবে। সবাই আতঙ্কমুক্ত হতে চাইছিল, কিন্তু ডাক্তাররা সন্তোষজনক কোনো বার্তা দিতে পারল না। তাজদার সিদ্দিকীর জ্ঞান ফিরলে তখনই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। অপেক্ষার সময় আরও দীর্ঘতর হয়ে উঠল। সময়টা চক্রের মতো ঘুরে বেড়াচ্ছে। তাজদারের জ্ঞান ফেরার আশায় এতগুলো মানুষ সেখানে বসেছিল রাতভর। সবার রীতিমতো খিদে পেয়ে বসেছে। নাস্তাগুলো সব ঠান্ডা হয়ে আছে, কেউ খেতে চাইছে না। আশরাফ, আনিস সবার জন্য ভাত এনেছে, কিন্তু কারো খাওয়ার রুচি নেই। রায়হান ধমকে বলায় তিতলি, তৌসিফ, শাওন আর তাসনুভা একসাথে বসে খাওয়া শুরু করলো। তাসনুভা হাঁসের ডিম আর মাংস খেয়ে নাক সিটকে বলল, আনিস ভাই, আমি আসলে হাঁসের মাংস, হাঁসের ডিম কোনটাই খাই না। আনিস তার কথাই শুনে সবার সামনে লজ্জায় পড়ে গেল। তৌসিফ চোখ রাঙিয়ে তাকালো তাসনুভার দিকে। তাসনুভা তার চাহনি দেখে চুপসে গেল। আনিস একটু পর অবিচল ভঙ্গিতে বলল, না খেলে ফেলে দাও, এত রাতে বিরিয়ানি পাওয়া যাবে না। কথাটা সে একটু রেগে স্পষ্টভাবে বলল, কাউকে সমীহ করে কিংবা মৃদু ভঙ্গিতে বলার দরকার মনে করেনি। সময়টাই এমন, শান্তভাবে কথা বলা যাচ্ছে না। তাসনুভা কণ্ঠে ক্ষোভ চাপিয়ে বলল, আমি কি বিরিয়ানি চেয়েছি আপনার কাছে? রায়হান ওপাশ থেকে গর্জে উঠল, নোভা কি হয়েছে? তাসনুভা বকুনি খেয়ে আনিসের দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকালো। এই ছেলেটার কারণে তাকে বকুনি খেতে হয়েছে। আনিস অন্যদিকে তাকিয়ে ভাবুক হয়ে কি যেন ভাবছিল। তাসনুভার দিকে চোখ পড়তেই তার কপাল ভাঁজ হয়ে গেল। এই মেয়ের সমস্যা কি? এভাবে তাকিয়ে আছে কেন? সে এত রাতে বিরিয়ানি কোথায় পাবে? তাসনুভা ডিম মাংস দিয়ে ভাতটা খেলো জোরপূর্বক। অবশ্য বেশ ভালো করেই খেয়েছে, কারণ তার খিদেও লেগেছিল। বড়রা বলায় আনিস, আশরাফ, রায়হানও খাওয়া দাওয়া সেরে নিল। দাঁড়িয়ে বসে যে যেভাবে পারল। সাইনার একদম খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ঝিমলি তাকে জোরপূর্বক 2-3 লোকমা খাইয়ে দিল। ভাতগুলো সাইনা গিলতে পারছিল না। এতটা কঠিন পরিস্থিতি তার জীবনে কখনো আসেনি, যখন তার ভাত গিলতে কষ্ট হয়েছে। আজ ভাতের দানাগুলোকেও তার আপদের মতো লাগছে। সবার চোখ মুখের বেহাল দশা, এত ছোটাছুটি, দুশ্চিন্তা, সামনে কি হবে তা নিয়ে নানান কল্পনা জল্পনা। তাজদারের জ্ঞান ফিরছে না। ডাক্তাররা জানালো সকাল 7টার মধ্যে জ্ঞান না ফিরলে তাজদারের মামারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হবে তাকে। এখানে বসে থেকে লাভ নেই, সবাই যাও। একটু স্বস্তিতে ছিল, শান্ত হয়ে বসে আরাম করছিল, কিন্তু ডাক্তারের কথা শুনে আবারও কান্নায় রব উঠল। রওশনারাকে কখনো এভাবে কাঁদতে দেখেনি কেউ। তাকে এভাবে কাঁদতে দেখে সবাই চুপ হয়ে গেছে। সাইনা মুখ লুকিয়ে রেখেছে মায়ের কাঁধে। গোটা একটা রাত সবার হাসপাতালের বারান্দায় কেটে গিয়েছে। তবে সুসংবাদ শোনা গেল ফজরের আজানের একটু পরপরই। ডাক্তাররা জানালো রোগী রেসপন্স করেছে। তাজদারের মামারা তারপরও সব বন্দোবস্ত করে ফেলেছে, এখানে চিকিৎসা করাবে না তারা। তাজদারের সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছিল রওশনারা। রায়হান ডাক্তারকে বলে কয়ে নিয়ে গেল। ডাক্তারকে বলল চোখ মেলেছে, কথা বলতে পারবে। ডাক্তার বলল, না না, এই মুহূর্তে তার কথা না বলাটাই ভালো হবে। হুঁশ যেহেতু এসেছে, চোখও মেলবে। কিন্তু আপনারা প্লিজ রোগীর সামনে কান্নাকাটি করবেন না, ভিড় জমাবেন না। শুধু তার ওয়াইফকে রাখুন। আর উনি কে হন? মা। তাহলে ওনাকে একাই যেতে দিন। রওশনারা একাই গেল। ছেলের হাত আর শরীরটাতে আলতোভাবে হাত বুলালো কাঁদতে কাঁদতে। রায়হান পেছন থেকে বলল, এখানে কান্দা যাবে না, চলো। ও কান্নার শব্দ শুনতে পেলে সমস্যা হবে। রওশনারা শুনতে চাইল তার কণ্ঠটা। তিনি ধীরে ধীরে ডাকলেন, তাজ। মা ডাকছে, শুনতে পাচ্ছ? একটা নার্স আশেপাশে ছিল, সে বারবার সাবধান করছে না ডাকতে। কণ্ঠনালী মারাত্মক জখম হয়েছে, ব্যথায় কথা বলার মতো অবস্থায় নেই। নিয়ে যাবার আগ মুহূর্তে বেলা 11টার দিকে তাজদার হালকা পাতলা চোখ মেলেছে। শ্বাস প্রশ্বাস তখনও ভারী, উঠছে আর নামছে। চোখের পাতা ভার, উঠছেই না কোনো মতে।
শোয়াতে। যতটুকু উঠেছে ততটুকুতেই সবাইকে দেখছে কিনাকে জানে, তবে ঠোঁট নড়ছে, কি বলতে চাইছে কেউ বুঝতে পারছে না। রওশনারা তার মুখের সামনে গিয়ে বলল, তোমার বুড়ো মাকে এত কষ্ট দিও না, আমি তোমাদের জন্যই তো বাঁচি। আমার কোলে ফিরে এসো বাবা। তাজ, আমাকে চিনতে পারছো? তোমার মা। তাজদার সিদ্দিকীর ঠোঁট নড়ল। রায়হান তার মাথায় আলতো করে হাত বুলাচ্ছে। তাজউদ্দিন সিদ্দিকীও এলো সেখানে। ছেলেকে দেখে তিনি বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না সেখানে। রায়হান তাজদারের মুখের কিছুটা কাছে কান পেতে শুনল। সে রওশনারার প্রশ্নের জবাব দিতে চাইছে। রওশনারা বললেন, ও রায়হান, ও আমাকে চিনতে পারছে? আশ্চর্য, চিনতে পারবে না কেন? তাজদার তখনই কিছু একটা বলছে। রায়হান শুনল, মামা এই ধরনের কিছু একটা শব্দ হচ্ছে। রওশনারা একটু স্বস্তি পেল রায়হানের মুখে কথাটা শুনে। রায়হান নিয়ে গেল ওনাকে। তাজদারকে এখনই নিয়ে যাওয়া হবে। সবাই তাড়াহুড়ো করছে বাইরে। সাথে মহিলাদের মধ্যে কে যাবে এটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা চলছে। শাইনার কথা উঠতেই তাজদারের মামা খালুরা সরাসরি বলে দিল, বউ নিজেই অসুস্থ, ও কিভাবে দেখাশোনা করবে? সাইনা যেতে পারবে বলার পরও ওনারা রাজি হলেন না। সুস্থ সবল মানুষ দরকার। শেষমেশ রওশনারা তিতলি তাসনুভাকে পাঠানোর সিদ্ধান্ত পাকাপোক্ত হলো। তাসনুভা সাইনার উদ্দেশ্যে বলল, ইউজলেসদের কাজ নয় রোগীর সেবা করা। সাউন্ড পাস থেকে বলল, ও তো যাবে বলল। আনিস বলে উঠল, ইউজলেস ও নিজে অসুস্থ, তার ওপর ওর বরের এমন অবস্থা, ও নিজেকেই সামলাচ্ছে, এটাই তো বেশি। ইউজলেস কাকে বলছো? কথা বলার আগে তুমি ভাবো না? তাসনুমা দাঁত কটমট করে তাকালো। এদের জন্য কোনো কথাও দেখছি বলা যাবে না। আমার ভাইয়ের এমন পরিস্থিতিতে আমি আমার ভাইয়ের বউকে যা ইচ্ছে বলবো। সাহিদা বেগম বললেন, আনিস এদিকে আয়। আনিসকে টেনে নিয়ে গেলেন উনি। থাক, বাদ দে, ওর ভাইয়ের এই অবস্থা, তাই রাগের বসে বলছে, বাদ দে। আনিস নিজের মেজাজ সামলে একবার সাইনার দিকে তাকালো। নিজের বোনটার জন্য তার মায়া হচ্ছে। সে সাইনার কাছে গিয়ে বলল, এদিকে আয়। সাইনা তার পিছু পিছু গেল। আনিস তাকে তাজদারের সাথে দেখা করার সুযোগ করে দিল। তাজদার সিদ্দিকীর চোখ দুটো আগের মতো, পুরোপুরি বন্ধ না, আবার খোলাও না। বুক ধীরে ধীরে ওঠানামা করছে। সাইনা তার সামনে গিয়ে দাঁড়ালো। আনিস বাইরে দাঁড়িয়ে আছে। সাইনা একবার দরজার দিকে তাকিয়ে তাজদারের আঙুলটা আবারও ধরল, মুখের ওপর ঝুঁকে। তাজদারের চোখের পাতাটা একটু নড়ে উঠল, ঠোঁটও। সাইনা আলতো করে তার মুখের পাশের ব্যান্ডেজে কাপা হাতটা ছুঁয়ে বলল, আমার কথা শুনছেন? তাজদার সিদ্দিকী চোখের পলক ফেলল আস্তে করে। সাইনা তা দেখে নিজেকে সামলে নিয়ে বলল, আপনার কি বেশি কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? আমি যাই আপনার সাথে। ওরা আমাকে নিয়ে যাচ্ছে না। আমি যেতে চাইছি কিন্তু ওরা কথা শুনছে না। বলতে বলতে সাইনা করুণ সুরে কেঁদে ওঠে। নিজেকে আবারও সামলে নিল। তাজদার কিছু বলতে চাচ্ছে। বাইরে সবাই কথা বলছে। সাইনাকে বেরিয়ে আসতে বলছে। সাইনা তার কানটা তাজদারের একটু সামনে নিয়ে গেল, কি বলতে চাইছে সেটা শোনার জন্য। কি বলছেন? শুনতে পাচ্ছি না। কোথায় কষ্ট হচ্ছে বলুন? তাজদারের ঠোঁট নড়ছে ক্রমশ। গলার ভেতর থেকে আওয়াজটা বেরিয়ে আসতে খুব কষ্ট হচ্ছে। শেষে হিসিয়ে একটা শব্দ বের হলো, আর সাইনার কানে সেটা যেন সরি হয়ে বাজলো। সাইনার বুক ভেঙে পড়ল। অজান্তেই চোখ থেকে অগণিত অশ্রু ঝরে পড়ল। সে হিস করে উঠে তাজদারের বুকের ওপর আলতো করে হাত রাখলো। এভাবে কেন বলছেন? কোথায় চলে যাচ্ছেন সরি বলে? আমি সরি, আপনি কেন সরি বলছেন? আমি সরি, খুব সরি। আপনি আমার কাছে ফিরে আসুন। আমাদের সংসার হয়নি, বাচ্চা, আমাদের বাচ্চাকে দেখবেন না? ওটা আপনারই। আম্মা, আম্মারে, আম্মা। এলোমেলো হয়ে মাকে ডাকাটাকি শুরু করলো সে। তার দম বন্ধ হয়ে এলো। নিঃশ্বাস না ফেলতে পারছে না নিতে পারছে। মনে হচ্ছে পৃথিবীটা ধসে পড়ছে, সব ভেঙে চুরে ছারখার হয়ে যাচ্ছে। তার সামনে সব কিছু হয়ে যাচ্ছে শেষ। এতদিন সে কিছু হারায়নি, কিন্তু আজ সব শেষ হয়ে যাচ্ছে, সব হারিয়ে ফেলছে সে। তার ডাক শুনে সাহিদা বেগম ঢুকে এসে তাকে ধরল। সাইনা মাকে জড়িয়ে ধরে হাওমা করে কাঁদতে লাগলো। যে কান্নাটা কাল রাত থেকে কেউ একবারও দেখেনি, তা আজ সবাই স্তব্ধ হয়ে দেখল। কেউ তার কান্নার উৎস খুঁজে পেল না। আনিস সাউন এসে তাকে বাইরে নিয়ে গেল। সাইনা তার বড় আপাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার গলা বসে যাচ্ছে, কণ্ঠ আটকে যাচ্ছে। মনে হচ্ছে কণ্ঠনালীতে কোনো ধারালো অস্ত্র বসে গেছে। সবাই সরুন, সরে দাঁড়ান। মানুষের ভিড় ছিঁড়ে স্ট্রেচারে করে তাজদার সিদ্দিকীকে ধীরে ধীরে বাইরে আনা হলো। সাইনা বোনের কান থেকে মুখ তুলে একবার তাকালো তার দিকে। নিয়ে যাওয়া হচ্ছে হাতের নাগালের বাইরে, চোখের আড়ালে। চারপাশে কান্নার রোল উঠল। সাইনা বোনকে শক্ত করে জড়িয়ে ধরে আবারও সে মুখ লুকিয়ে ফেললো কাঁধে। তার শরীরটা কাঁপতে লাগলো, শিউরে শিউরে উঠে।
তার মনে হচ্ছিল ওই চোখ দুটো এখনও তার দিকেই তাকিয়ে আছে। ওই দৃষ্টি যেটা থেকে পালানো যায়নি কোনো দিন, ওই দৃষ্টি সে কোনোদিন ভুলতে পারবে না। ভুলতে পারবে না সেই শব্দটাও। সরি বলে কোথায় যাচ্ছে? চারপাশে সবাই বলছিল উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। কেন না? কিন্তু সাইনার কান্না থামলো না। কান্নাটা সে ছাড়া আর কেউ জানলো না। তাজদারকে ঢাকায় নিয়ে যাওয়ার পর সাইনাকে নিয়ে সবাই বাড়ি ফিরে গেল। বারান্দায় একটা বালতিতে আনিসের ওই শার্টটা পানিতে চুবিয়ে রাখা ছিল। সম্ভবত সেটা আনিসই রেখেছিল। ওটার দিকে সাইনা কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। শার্ট হতে ধীরে ধীরে রক্ত ছড়িয়ে পড়েছে পানিতে। মনে হচ্ছে এক বালতি রক্ত বালতিতে ভরে রেখে দিয়েছে কেউ। সাহিদা বেগম সেটা দ্রুত সরিয়ে ফেলল সেখান থেকে। সাবরিনা সাইনাকে ভেতরে নিয়ে গেল। বোরখা ছাড়িয়ে নিয়ে বলল, তুমি হাত মুখ ধুয়ে শুয়ে থাকো কিছুক্ষণ, আমি গিয়ে রান্না বসাই। সাইনা বিছানায় বসে রইল। ফোনটা নিজের অজান্তে হাতে নিয়ে তাজদারের মেসেঞ্জারে পাঠালো ভিডিওটা। দেখলো সে। পুরোটা দেখতে পারল না অবশ্য। তার আগেই চোখ ঝাপসা হয়ে এলো। সে ঝাপসা চোখে তাজদারের প্রোফাইল পিকচারে ক্লিক করলো। সেই সাদা কালো ছবিটা এখনও দেওয়া আছে। পেছনে কালো ব্যাকগ্রাউন্ড, নিচে একটা ভায়োলিন অবহেলিত হয়ে পড়ে আছে। গায়ে সাদা শার্ট, পিঠ কুঁজো করে বসে এক হাতে উরুতে রেখে আর এক হাতে থুতনি চেপে ধরে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। এই ছবিটা দেখলে যে কেউ বলবে এই লোকটা সিরাই সিরাই অহংকার আর দম্ভ। অথচ আজ তার সব অহংকার দম্ভ লুটিয়ে পড়েছে হাসপাতালের বেডে। যে মানুষ নিজের যুক্তি দিয়ে 10 জনকে কণ্ঠাসা করতে জানে, তর্কে হারতে শেখেনি, সেই মানুষটা আজ জীবনের সামনে নিরুপায় আত্মসমর্পণ করেছে। কত সহজে জীবন পাশা উল্টে দেয়, কত দ্রুতই মানুষকে পরাজিত করে ফেলে। ঢাকায় আনিসার শাওন গিয়েছে ওই বাড়ির সদস্যদের সাথে। ওরা তাজদারের ব্যাপারে ঘন ঘন আপডেট জানাচ্ছে আশরাফ আর সাবরিনাকে। সবাই দুশ্চিন্তায় ভুগছে। পরিস্থিতি এমন একটা জায়গায় এসে থেমেছে যে মন কেমন কুগাইছে সবার। ভালো কিছু চিন্তা করার মতো খবর এখনও কানে আসেনি। পাড়া পড়শিরা দলে দলে আসছে খবর শোনার জন্য। ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে শুনে এক একজন এক এক কথা বলছে। ঢাকার হাসপাতালের সাদা দেওয়ালার ফ্লোরের ওপর ঝলমলে আলোয় শুধু নিস্তব্ধতা। আইসিইউর কাঁচের ভেতরে শুয়ে আছে তাজদার, চোখ দুটো শক্ত করে বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক, শরীরে নানা রঙের তারের মতো জিনিস। মেশিনের দীপ দীপ ধ্বনি শোনা যায় কান পাতলে। চট্টগ্রামে রাত ভোর হওয়া, অপারেশন ধকল তার শরীরে এখনও স্পষ্ট। এখন শরীরটা ক্লান্ত যোদ্ধার মতো শুয়ে আছে। বাইরে পরিবারের মানুষজন বসে আছে উদ্বিগ্ন চেহারায়। আনিস তৌসিফ বারবার খবর যাচাই করছে, ডাক্তারদের পেছনে ঘুরছে। রওশনারা এক কোণে বসে চুপচাপ কাঁদছে, কান্না থামাতে পারছে না। রায়হান বারবার তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তার নিজের গলাও কেঁপে উঠছে কথার ফাঁকে। প্রতি ঘন্টায় ডাক্তার এসে পরীক্ষা করছেন, রিপোর্ট বেরোচ্ছে, ভেতরে ওষুধ চলছে। মেশিনের শব্দ কানে বাজছে বিপ বিপ শব্দে। ডাক্তাররা বলেছেন পরবর্তী 72 ঘন্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনও তিনি সংকটমুক্ত নন। এদিকে ঢাকার আকাশে বিকালের আলো ঢলছে। হাসপাতালের জানালার ফাঁক দিয়ে সেই আলো ভেতরে এসে তাজদারের নিস্তেজ শরীরে পড়ছে। রওশনারা ছেলেকে এই অবস্থায় দেখে শান্ত থাকতে পারছেন না। সাইনা তিতলিকে ফোন করে বলেছে পৌঁছে একবার ফোন করতে। তিতলির মনেই নেই সেই সব। সে মায়ের সাথে সাথে আছে। তাসনুভা ও তৌসিফ আর শাওনের সাথে ছোটাছুটি করছে। দুপুরেই তার কয়েকটা বন্ধু বান্ধব এসেছে খাবার দাবার নিয়ে। কিছু খাওয়া হয়েছে, কিছু এখনও টিফিন ক্যারিয়ারে পড়ে আছে। ঢাকার গুলশান 2 এলাকার রোড 71-এ তাজউদ্দিন সিদ্দিকীর ফ্ল্যাট। হাসপাতালের বাইরে টান টান উদ্যোগে রাত কাটানো সহজ হচ্ছিল না, তাই সবাইকে ওখানে পাঠিয়ে দিল রায়হান। ফ্ল্যাটে পৌঁছে কারো মুখে কোনো কথা নেই। তিতলি জানালার কাছে বসে থাকলো। সামনের রাস্তা দিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলেই বুকটা ধক করে উঠছে। তাসনুভা খালি পায়চারি করছে এদিক ওদিক, মাঝে মাঝে ফোনে হাসপাতালের আপডেট দিচ্ছে। তনধ্য সাইনা ফোন করলো, সে একটু তাজদার সিদ্দিককে দেখতে চাইছে, কিন্তু তিতলি বলল তারা বাসায়। সাইনার মন খারাপ হলো। ভাইয়াদের ফোনে কল যাচ্ছেই না, সম্ভবত তাদের ফোনে চার্জ নেই।
তৌসিফ আর শাওন বাসায় এলো রাত 12টার দিকে। তাসনুমা রান্না বান্না করে রেখেছে তিতলিকে সাথে নিয়ে। রান্না খারাপ হয়নি, কিন্তু আনিস ঝাল কম খায়, তার জন্য রান্নায় বেশি তেল মরিচ ব্যবহার করতে পারে না সাহিদা বেগম। হাসপাতালে রাতের ভাত নিয়ে গিয়েছে তৌসিফ। শাওন বাসায় ঘুমিয়ে পড়েছে, সে এত ধকল নিতে পারছে না। আনিসের ঝাল খেতে কষ্ট হওয়ায় রায়হান ফোন করে তাসনুমাকে এক দফা বকে নিয়েছে। এত বড় মেয়ে এখনো ভালো করে রান্নাটা শিখলো না। তাসনুমা বকুনি খেয়ে রাগে ফুঁসছে। তিতলিকে বলল, আমার হাতে রান্না খেতে পেরেছে সেটা আনিস উজ্জামান সিদ্দিকীর সৌভাগ্য। ঝাল খেতে পারে না, ঢং। ভাই বোন সবকটা যত ঢং করতে জানে, জঘন্য। তিতলি ঘুম ঘুম চোখে বলল, এখানে আবার সাইনাকে ডাকছো কেন? তাসনুমা তাকে ধমকে বলল, জাস্ট শাট আপ। কাল সব রান্নায় আরও বেশি করে মরিচ দেব। বকা যা খাবার খেয়ে নিয়েছি, দরকার পড়লে আরও খাবো, কিন্তু আনিস উজ্জামানের ঢং গুছিয়ে দেব। ন্যাকা, ঝাল খেতে পারে না। রাতে সাইনা গোসল নেওয়ার জন্য গায়ে হালকা জ্বর এসেছে, শীতে সে কাঁপছিল। দাদিমা এসে জড়িয়ে ধরতে শান্ত হয়ে এলো। দাদিমা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বেটা এত সহজে তোকে ছাড়বে না, আবার আসবে দেখিস। জাপটে জড়িয়ে ধরবে তখন আমার সোহাগীরে। সাইনা ফোপানি আটকে রেখে জানতে চাইল, তোমার সাথে দাদা ভাইয়ের স্বভাব চরিত্র কতটুকু মিল ছিল? একটুও না। ওই বুড়ো তো মরার আগের দিনও আমার সাথে ঝগড়া করেছে, জোর করে ওষুধ খাইয়েছিলাম বলে। সে কি গালি! আমি অন্য সময় হাসতাম, ওই দিন গালি শুনেও হেসেছি। মধুর মতো লেগেছিল গালিটুকু, কারণ আমি তো জানতাম ওই লোকটা আমার কাছে আর বেশি দিন নেই। তখন চাইলে এই গালিটুকুও শুনতে পারবো না। সাইনা কণ্ঠরুদ্ধ, তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল, তোমাদের সম্পর্ক কেমন ছিল? মা গো মা, সে কি মহব্বত ছিল আমাদের মধ্যে! জামাইয়ের সাথে ঝগড়া তো হবেই, তাই বলে মহব্বত কোনোদিন কমেনি। তোমার এখন কষ্ট হয় না? মনে পড়ে না দাদা ভাইকে? পড়ে, কিন্তু মানুষ চলে গেলে আর ফিরে তো আসে না। কতবার মাঝরাতে ঘুম ভেঙে উঠে কেঁদেছি। দুনিয়ার এত এত মানুষ, ওই মানুষটা কোথাও নেই। তোর দাদা তো বুড়ো হয়ে মরে নাই, আমি মজা করে বুড়ো ডাকতাম। 55 বছর বয়সে মারা গেছে। শক্ত সমর্থ ছিল তখনও, হুট করে রোগ দেখা দিল, তারপর আর বেশি দিন সময় নেয়নি। কথা বলতে বলতে মরে গেছে। সাইনা নীরব হয়ে গেল। দাদিমা বললেন, ঘুমিয়ে পড়লি নাকি? সাইনার বুক ভার হয়ে গেছে, মনে হচ্ছে একটা পাথর উঠে বসেছে বুকের ওপর। দাদিমা তাকে নিজের দিকে ফিরিয়ে নিলেন, ছোটবেলার মতো বুকের সাথে জড়িয়ে ধরে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোর বুড়ো এত সহজে তোকে ছাড়বে না। ডাক্তারকে বুড়ো আঙুল দেখিয়ে ফিরে আসবে। আরও কত মারামারি ফাটাফাটি বাকি। 1 বছরও তো হয়নি এখনো। সংসার কি এত সহজ রে? ফজরের নামাজের মোনাজাত শেষ করে সাইনা ধীরে ধীরে জানালার পাশে এসে দাঁড়ালো। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। ভোরের কাক ডাকছে, প্রতিধ্বনি হচ্ছে চারপাশে। বাইরের শীতল হাওয়ার স্পর্শ তার গালে এসে লাগলো। কিছুক্ষণ পর সূর্যের আলো ধীরে ধীরে প্রকৃতিকে জাগিয়ে তুলল। সাইনা ফোনের অপেক্ষায় ছিল, কিন্তু তিতলির ফোন না পেয়ে নিজেই ফোন দিল। তিতলি রিসিভ করলো না, বোধহয় এখনও ঘুম ভাঙেনি। কাল রাতে ওদের ওপর দিয়ে অনেক ধকল গিয়েছে। বেলা গড়ালো, প্রায় 1:30টার দিকে তিতলি ফোন করলো। ভিডিও কলে হঠাৎ তাজদার সিদ্দিকীর চেহারা দেখা গেল। কল রিসিভ হতেই তাজদার সিদ্দিককে দেখা মাত্রই সাইনার শরীরটা সামান্য কেঁপে উঠল। তাজদার সিদ্দিকীর নির্জীব মুখমণ্ডল, নিঃশব্দে ওভাবে শুয়ে থাকা সাইনা মানতে পারছে না। আজ সত্যিটা স্বীকার করতে বাধ্য নেই। ছোটবেলার তাজদার সিদ্দিকী যখন তাদের সঙ্গে এমন বাজে আচরণ করত, তখন সে মনে মনে তাকে অভিশাপ দিয়েছিল। অথচ আজ সেই একই মানুষটার জন্য সে আল্লাহর দরবারে 2 হাত তুলে কেঁদেছে, চোখ ভরা অশ্রু নিয়ে প্রার্থনা করছে। সাপমোচন না হয়ে যাবে কোথায়? তার অভিশাপে ওপরওয়ালা সেদিন তাজদার সিদ্দিকীর ওপর রুষ্ট হয়েছেন কি হয়নি সাইনা জানে না, কিন্তু আজ তার প্রার্থনায় তিনি অবশ্যই খুশি হবেন। ফোনের ওপাশে তাসনুভার কণ্ঠস্বর ভেসে আসছে, ওকে ওখানে বসে বসে ঢং করতে বারণ করো। আনিসের কণ্ঠস্বরও শোনা গেল হঠাৎ, তোমার কথা শুনলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। তাসনুভার আগে ফসফস করে বলল, এই যে আপনাকেই খুঁজছি, আপনার জন্য। ভাইয়া আমাকে কাল। তৌসিফ এসে তাকে থামিয়ে দিয়ে বলল, তোর জন্য মেজো ভাই ঠিক আছে, তোর মতো বেয়াদবকে ওই শায়েস্তা করতে পারে। আচ্ছা, সেবা শুশ্রূষা করছি বকুনি খাওয়ার জন্য? শোনো, আমার ভাই আমাকে বকুনি দিক আর যাই দিক, তাতে এই বাইরের লোকদের কি? তৌসিফ চোখ রাঙিয়ে তাকালো।
আনিস বলল, তুমি একটা কাজ করো, বাসায় চলে যাও, নইলে আমি একটা কাজ করতে পারি, তোমাকে এখানে অ্যাডমিট করিয়ে দিই, তোমার চিকিৎসা প্রয়োজন। তিতলি ফোনটা নিয়ে সেখান থেকে সরে গেল। সাইনার চোখ মুখ দেখে তার কষ্ট হলো। বলল, ভাইয়াকে দেখেছো? সাইনা দেখেছে, তবুও বলল, ভালো করে দেখিনি। তিতলি আবারও ব্যাক ক্যামেরা অন করলো। সাইনার হাত থেকে ফোনটা নিয়ে নিল দাদিমা। বাইরে নিয়ে গিয়ে তাজদার দাদিমাকে ডাকলো। সাহিদা বেগমকে ডাকলো, দেখো দেখো লন্ডনওয়ালাকে দেখো, এভাবে চুপচাপ শুয়ে থাকলে মানায় বেটাকে? আহা, 2 দিনের মধ্যে কেমন চুপসে গেছে। আনোয়ারা বেগম নাতিকে দেখে চুপ হয়ে গেলেন। তার ভাইটার ওপর কত ঝড় যাচ্ছে, নইলে সে তো চুপ করে শুয়ে থাকার মতো ছেলে নয়। সবাই একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে তাজদার সিদ্দিকে দেখছে। এক একজন এক এক মন্তব্য করছে। সাইনা সবার পেছনে দাঁড়িয়ে ফাঁক ফোকর দিয়ে তাজদার সিদ্দিকিকে দেখলো। তার কৌতূহলী মন প্রশ্ন করল, ওই চোখ দুটো যখন খুলবে তখন কি একটিবার সাইনা মমতাজকে দেখতে চাইবে? আনোয়ারা বেগম সাইনাকে নিয়ে যেতে চাইল। সাহিদা বেগম বললেন, ওই ঘরে গেলে ওর আবারও কষ্ট হবে বড় মা, জামাই আসুক একসাথে যাবে। আনোয়ারা বেগম তাই আর কিছু বলেননি। কথাটা মিথ্যে নয়, যদিও পরে ওই বাড়ির সব মানুষই একে একে ঢাকায় চলে গিয়েছে, কিন্তু সাইনাকে নিয়ে যাবার কথা কেউ বলেনি। সাহিদা বেগম আশ্চর্য হয়ে গেলেন। ওই বাড়িতে যেতে দেয়নি বলে গোটা পরিবার ঢাকায় চলে যাবার সময় বউটাকে নিয়ে যাবে না, একবার বলবে অন্তত, তার মেয়েটাকে তো পরই করে রাখলো। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। পরে জানা গেল রওশনারা তাজউদ্দিন সিদ্দিকী চাননি সাইনা সেখানে যাক, কারণ সাইনার খাওয়া দাওয়ার এত অনীহা বেড়ে গেছে যে তাকে 3 বেলা এত যত্ন করে তোষামোদি করে খাওয়ানোর মানুষ ওখানে নেই। তার ওপর তাদের ছেলে প্রাণেপণে লড়ছে হাসপাতালের বেডে। কথাগুলো শুনে সাহিদা বেগম, আফসার সাহেব খুব ক্ষেপে গিয়েছিলেন। পরে পরিস্থিতির চাপে পড়ে চুপ হয়ে গিয়েছিলেন। তাদের একটা বললে বুঝে বসে অন্যটা। আনিস অবশ্য বলল, ওরা না চাইলে ওখানে যাওয়ার দরকার নেই। ও তাজের সেবা করতে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়লে পরে ওকেই সবাই কথা শোনাবে, আরও অশান্তি বাড়বে। তার চেয়ে ভালো ওদের ছেলেকে ওরা সুস্থ করুক, আমাদের মেয়ে আমাদের কাছে থাকুক। সাহিদা বেগম তখন বললেন, এ কেমন কথা আনিস? জামাইয়ের এমন দিনে বউকে তো পাশে লাগে, ওরা মেয়েটাকে নিয়ে গেল না, এ তো ভারী অন্যায় হলো। কয়েকটা মাস পেরিয়ে গেছে ইতিমধ্যে, শীত চলে এসেছে প্রায়। এবারের শুরুর দিকে শীত এতটা প্রখর, মাঝামাঝিতে কি হবে ভেবে কুল পাচ্ছে না সবাই। দাদিমা মাজেদা বেগম পুকুর থেকে গোসল করে এসে উঠোনে এসে মোড়া নিয়ে বসলেন। পুকুরের পানি অতিরিক্ত ঠান্ডা, ঠক ঠক করে কাঁপছেন তিনি। কাঁপতে কাঁপতে মেজো ছেলে আর ছোট ছেলের বউদের বকছেন, তাদের মুরগিগুলো নখ কেন কেটে দেয় না, বক বক করছেন এই বলে। দেখো তো কাণ্ড, মাটিকে কুড়ে ফেলছে, যেদিকে যাচ্ছে সেদিকে একটা চিকন মতো লাঠি নিয়ে বসেছেন তিনি। মুরগি দেখলেই সেটা নেড়ে তাড়াচ্ছেন। এই উঠুন তিনি দিনের মধ্যে 4-5 বার ঝাড়ু দেন। সাহিদা বেগম বারণ করলেও শোনেন না। পিঠ কুঁজো হয়ে যাচ্ছে, তবুও বাড়তি কাজ করার স্বভাব যায় না। সাবরিনা একটা বালতি এনে উঠোনে থামলো। আজ তার শাশুড়ি ধোয়া মোছা করছে। ছাদ ভর্তি হয়ে গেছে কাপড়ে, উঠোনে শুকোতে দিতে হবে। দিনটা শুক্রবার, শাওন, আনিস, আশরাফ সবাই জুম্মার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুক্রবারে বাড়ি ভর্তি লোকজন থাকে, চাকুরিজীবী মানুষজন বাড়িতে থাকে, তাই সবাই মিলে পুকুরে গোসল করে। তারা 3 ভাই গোসল করে এসে রশিতে ভেজা কাপড় ঝুলিয়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে। সাইনাকে ডেকে আতর খুঁজছে, কেউ টুপি খুঁজছে, কেউ লোশন আর ভেসলিন খুঁজছে, কেউ চিরুনি খুঁজছে। সাহিদা বেগম তা শুনে ছেলেদের বকছেন, বিয়ে দিয়ে ফেলেছিস তারপরও ওকে খাটাচ্ছিস বাপ ছেলেরা মিলে। সাবরিনা হাসছে শাশুড়ির কথা শুনে। সে কাপড় শুকাতে না দিয়ে চলে এসেছে। ফ্রিজ থেকে পায়েস বের করেছে। জুম্মার নামাজে যাওয়ার আগে সবাই হালকা মিষ্টি খায়। সাইনা সবার জিনিস খুঁজে দিয়ে বাইরে বেরিয়ে এলো। গায়ে একটা সাদা সালোয়ার কামিজ, চুল থেকে তাওয়ালি খুলতে খুলতে দাদিমাকে ডাকলো, কোথায় তুমি? তেল রোদে রেখেছি, গলে গেছে, এখন মাখবে নাকি পরে? দাদিমা সেই প্রশ্নের জবাব না দিয়ে তাকে ডাকলেন মাথায় কাপড় দিয়ে, এদিকে আয় তো, তোর মা সুই কিনতে চেয়েছে, এই বেটা সুই এনেছে। সাইনা কান থেকে ওড়নাটা নিয়ে মাথায় তুলল। কয়েক পা হেঁটে সামনে যেতেই দেখলো একটা ফেরিওয়ালা। দাদিমা তাকে ডাকলেন,
সাইনা নিজেকে ঢেকে ঢুকে গেল দাদিমার পেছনে। দাদিমা সুই সুতোগুলো নিয়ে সাইনাকে দেখালো। সাইনা সুই সুতো দেখা শেষে বলল, কত টাকা? চুল দেন আপা? চুল নেই, কত টাকা বলেন? দাদিমা হেসে উঠে ফেরিওয়ালাকে বলল, লন্ডনওয়ালার বউ, টাকা বেশি করে চেয়ে নাও। সাইনা চোখ গরম করে তাকালো। দাদিমা হাসছেন। সাইনা দাদিমাকে হাসতে দেখে ফেরিওয়ালাকে বলল, এই বুড়ির পাকা চুল আছে অনেক, ওগুলো হবে? দাদিমার মুখের হাসি মিলিয়ে গেল। তারপর সেই ঠোঁটে আবারও হাসি ফুটল যখন দেখল সিদ্দিক বাড়ির মূল রাস্তা ধরে একটা কালো মতো কার এসে থামলো উঠোনে এসে। তারপর আরও দুটো গাড়ি এসে থামলো তার পেছনে। সাহিদা বেগম পেছন থেকে হাই হাই করে উঠলেন, তুই এই অবস্থায় ওখানে কেন গিয়েছিস সানু? তোর শ্বশুরবাড়ির লোকজন আসছে আজ।